নমস্কার, ডক্টর সাপোর্ট বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি। ঠান্ডা আবহাওয়ায় বাতের ব্যথা বাড়ে কিনা। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন অর্থোপেডিক সার্জন প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার। নমস্কার। নমস্কার। আগেও আপনি আমাদের চ্যানেলে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। আজকেও তাই আপনার সাথে আলোচনা করতে চলে এসেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শীতকালে কি বাতের ব্যথা বাড়ে। প্রথম প্রশ্ন হচ্ছে বাত কি? রাইট, আমার মনে হয় এই ওয়েদারের পার্সপেক্টিভে এই কথাগুলো খুব জরুরি। আর ঠান্ডা চলে আসছে, ঠান্ডা পড়ছে, তো আগে থেকেই আমরা রেডি থাকতে পারবো। তো যেটা খুব ভালো বললেন সেটা হচ্ছে যে বাত কি। আমাদের মনে তো অনেক মানুষের অনেক রকম ধারণা আছে। আক্ষরিক অর্থে বাত আমরা বলি যে কোনো জয়েন্ট, আমাদের যে অস্থি সন্ধি, সেটা যদি ফুলে যায়, তাতে যদি ব্যথা হয় এবং তার জন্য যদি আমরা সেটাকে নাড়াচাড়া করতে না পারি বা নাড়াচাড়া করতে গেলে আটকে যাচ্ছে, পেন হচ্ছে, এই ধরনের উপসর্গগুলোকে আমরা এক কথাতে বাত বলি। এবারে বাত হচ্ছে অনেকগুলো রোগকে যে আমরা যদি এক ছাতার তলায় আনি সেটাকে বলছি বাত। সেটা ধরুন বয়সের সঙ্গে সঙ্গে যেটা হাড় ক্ষয় হচ্ছে, অস্টিও আর্থ্রাইটিস, সেটাও বাত। আবার রিউমাটয়েড আর্থ্রাইটিস, কম বয়স্ক মানুষদের বহু জয়েন্ট ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, ডিফর্মড হয়ে যাচ্ছে, সেটাও বাত। আবার যদি ইউরিক অ্যাসিড খুব বেড়ে যায়, গাউট, এবার সেটা বাড়তে 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 যখন জয়েন্টকে এফেক্ট করছে, জয়েন্টকে ক্ষয় করে দিচ্ছে, সেটাও বাত, গাউটি আর্থ্রাইটিস। তো বাত সামগ্রিক অর্থে জয়েন্টের একটা রোগ, যেখানে জয়েন্ট ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, জয়েন্ট ডিফর্মড হয়ে যাচ্ছে, এঁকে বেঁকে যাচ্ছে বা মুভমেন্ট করতে ব্যথা করছে, এটাই হচ্ছে বাত। তাহলে এর সাথে হচ্ছে শরীরের কোথায় কোথায় বাত হতে পারে বা হয়? তো আমাদের শরীরে তো অনেক হাড় আছে এবং অনেক জয়েন্ট আছে। তো আমরা যদি শুরু করি যে আমাদের হাতের আঙুলের ছোট ছোট জয়েন্ট, এগুলোও এফেক্ট হতে পারে, সেখানেও বাত হতে পারে। বড় জয়েন্ট যেগুলো মেইন জয়েন্ট, আমাদের কোমর, ঘাড়, স্পাইন, স্পন্ডালাইটিস হতে পারে। হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। হিপ জয়েন্ট বা আমাদের কুচকির যে জয়েন্ট, সেখানে হতে পারে। শোল্ডার বা আমাদের কাঁধের জয়েন্ট, সেখানে হতে পারে। অ্যাঙ্কেল, আমরা গোড়ালিটা যেখানে ফেলে হাঁটছি তার উপরে যে জয়েন্ট, সেখানে হতে পারে। এবং হাতের এবং পায়ের ছোট ছোট গাঁটে হতে পারে। কমনলি এইগুলো, কিন্তু শরীরের যে কোনো জয়েন্টেই কিন্তু বাত এফেক্ট করে। আচ্ছা, তার এই বাতের পেছনে, বাত হওয়ার পেছনে শীতকালে ঠান্ডা আবহাওয়ার কিরকম প্রভাব পড়তে পারে? শীতকালে ঠান্ডা আবহাওয়ার খুবই প্রভাব আছে। তার কারণ হচ্ছে শীতকালে অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকম আমাদের বাতাসে আর্দ্রতা চেঞ্জ হয়ে যাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে ওয়েদার। এই ড্রাই হওয়ার জন্য কি হচ্ছে, মাসেলের মধ্যে, মাংসপেশিতে রক্ত চলাচল কমে যাচ্ছে, সেগুলো একটু স্টিফ হয়ে যাচ্ছে, জড়তা এসে যাচ্ছে। যার জন্য আমাদের জয়েন্ট গুলো মুভ করতে গেলে আমাদেরকে বেশি ফোর্স দিতে হচ্ছে। তাই যারা অলরেডি উইক, তাদের প্রবলেম হচ্ছে। বয়স্কদের বা ধরুন যারা অলরেডি আর্থ্রাইটিসে ভুগছেন, তাদের প্রবলেম। বা এমনিও মানুষের কি হচ্ছে, ডিহাইড্রেশন বা আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য মাসেল গুলোর মধ্যে ক্র্যাম্পস হচ্ছে, মাসেল মুভমেন্ট করতে গিয়ে টাইট হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ইভেন আমাদের জয়েন্টের মধ্যে যে জেলি থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেটাও শুকিয়ে যায়। যার জন্য কি হয়, কার্টিলেজ গুলো অনেকটা জড়তা হয়। তো সামগ্রিক অর্থে এই বায়ুর চাপ কমে যাওয়া, আর্দ্রতার পরিবর্তন, এবং শীতকালে সামগ্রিকভাবে কি হচ্ছে যে আমাদের সানলাইট এক্সপোজারটা কমে যাচ্ছে, সূর্যের আলো কম হচ্ছে, ভিটামিন ডি কম হচ্ছে, হিটটা কমে যাচ্ছে, যার জন্য কিন্তু আরো একটা জড়তা তৈরি হচ্ছে। তাই শীতকাল কিন্তু সামগ্রিকভাবে বাত, ব্যথা এগুলো কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমি পরের প্রশ্নতে আসছি, সেটা হচ্ছে যে বাতের ব্যথা বাড়লে তা কমাতে তাৎক্ষণিকভাবে কি করা যেতে পারে, বিশেষ করে যদি আমরা হাঁটুর ব্যথাকে বলি? তো এই শীতকালে আমরা সবসময়ই বলি যে বাতের ব্যথাতে খুব ভালো কাজ দেবে সেটা হচ্ছে গরম সেক, ড্রাই হিট। ড্রাই বলছি কারণ ভিজে, অনেকে কাপড় ভিজে দেয়, গরম জল ঢালেন, এবং জলের জন্য একটা প্রবলেম হতে পারে। তো যে কোনো হট প্যাড, ইলেকট্রিক্যাল হট প্যাড বা হট ব্যাগের মধ্যে হট ব্যাগ থাকে, হট ব্যাগে জল নিয়ে অনেকে কাপড় বালি ভেজে, যেটা আমাদের হয় পুরোনো দিনে, খুবই এফেক্টিভ, সেটাও দেয়া যেতে পারে। তো গরম দিলে কি হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা বাড়ে,
টিস্যুটা শিথিল হবে, ইমিডিয়েটলি এটা খুব আরাম দেবে। তারপরে ধরুন সবার বাড়িতেই কোনো জেল থাকে, ব্যথার জেল, সেটা আমরা লাগাতে পারি। কিছুটা স্ট্রেচিং করতে পারি, মানে হালকা বসে হাঁটুটাকে টান করা ছাড়া মুভমেন্ট কিছু এক্সারসাইজ, সেটাতেও কিন্তু ইমিডিয়েট রিলিফ পাওয়া যায়। এছাড়া ফিজিওথেরাপি, যেটা আমরা মানে উইদাউট মেডিকেশন এইগুলো করে অনেকটা ইমিডিয়েট রিলিফ পেতে পারি। ঘরে বসে আমি তাহলে এক্সারসাইজটা কি করব, মানে এইটা যে হ্যাঁ, মানে আমরা যদি আর অন্য হচ্ছে যে ফার্স্ট অফ অল হচ্ছে ওয়াকিং, ব্রিস্ক ওয়াকিং, হাঁটা চলা 15 মিনিটস এর মতো আমি হাঁটলাম, রোদে কিছুক্ষণ বসলাম শীতকালে, সেটা অনেকটা ভালো ফিল করবে। গরম সেক দিলাম, একটু উঁচু জায়গায় বসে আমি হাঁটুটাকে যদি 15 to 20 টাইমস সোজা করা ভাঁজ করা করি। সেকেন্ড হচ্ছে যে খাটে পা দুটো স্ট্রেট করে হাঁটুর নিচে একটা পিলো ফোল্ড করে দিয়ে সেটাকে প্রেস করা 15 অব্দি কাউন্ট করা, আবার লুজ করা, মানে পুরোটা ব্লাড সার্কুলেশন এবং মাসল স্ট্রেচিং, এটা খুব ভালো ফল দেবে। একদম। এবার বয়স্কদের কাছে আসি, তাদেরকে কি অ্যাডভাইস দেবেন? বয়স্কদের ক্ষেত্রে অলরেডি অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয়, এবারে বয়স বাড়লে যে আমাদের শুধু হাড়েরই ক্ষয় হচ্ছে তা কিন্তু নয়, আমাদের শরীরে যে মাংসপেশি মাসল সেটাও কিন্তু অনেকটা শুকিয়ে যায়, অনেকটা নরম হয়ে যায়। এবারে একটা জিনিস ভাবুন যে আমাদের হাড়টা কিন্তু কভার করে রেখেছে মাসল, স্কিন, একটা লেয়ার দিয়ে ঢাকা থাকে, সেরম ব্যাপার। তো হাড়টা গরম থাকে, ভিতরে ব্লাড সার্কুলেশন হচ্ছে। এবার যাদের ক্ষেত্রে মাসেলও শুকিয়ে গেছে তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই ঠান্ডাটা আরো বেশি অনুভূত হয়, তাদের অলরেডি হার্ড উইক। তো তাদের ক্ষেত্রে আগে থেকেই তাদেরকে আমরা সাজেস্ট করি যে এই সময়টাতে বা মানে সিজন চেঞ্জের শুরুতেই তাদের আমরা একটা হাই ক্যালসিয়াম ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনে রাখি। এবং অনেকের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে এই সিজন চেঞ্জের আগে আপনারা 2 থেকে 3 সপ্তাহ একটা ফিজিওথেরাপি সেশন নিয়ে নিন, মানে প্রিভেন্টিভ। তাদের ক্ষেত্রে গরম জামা কাপড়, মোজা পরা, এগুলো খুব ইম্পর্টেন্ট, মানে পুরোটা ঢেকে রাখা, রেগুলার হিট প্যাডে সেক নেওয়া মেইন জয়েন্ট গুলোতে। এবং এই সময় কিন্তু তাদের অনেকের ক্ষেত্রে আমাদের বাতের মেডিসিনের ডোজটা একটু বাড়িয়ে দিতে হয়, আবার যখন স্টেবল হয়ে গেল আবার আমরা হয়তো কমিয়ে দিতে পারলাম। তো এই প্রিভেন্টিভ স্টেপস গুলো যদি আগে থেকে করা যায় তাহলে কিন্তু তাদের জন্য অনেকটা ইজি হয়ে যাবে জিনিসটা। আচ্ছা, আরেকটা এই বিষয়ে বলি, মানে প্রবীণরা তো অনেক সময়, মানে বেশিরভাগ মানুষই এখন বাইরে মর্নিং ওয়াক করতে যান, হ্যাঁ, বা ইভিনিং ওয়াক করতে যান। এই সময় কি শীতকালে বাতের ব্যথা কমাতে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক বা যে কোনো সময় যারা ওয়াক করছেন বা সাইক্লিং করছেন তাদের কি এটা পসিবল? হ্যাঁ, পসিবল। তবে হয়তো ধরুন একজন মানুষ গরমকালে ভোর 5টায় যেতেন, শীতকালে হয়তো সেইটা হবে না। আচ্ছা, তাদের হয়তো 9টা 10টায় যেতে হবে, কারণ 5টার সময় ওই সানলাইটটা নেই। 9টা থেকে 10টার মধ্যে টেম্পারেচারটা স্টেবল হয়ে যায়, আমার কুয়াশাটাও অনেকটা কমে যায়। তো তাদের মানে দেখতে পাওয়ার সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা বা তাদের দেখার প্রবণতা কোনোভাবে পড়ে না যান। তো সেই জন্য এই 10টা বা 9টা থেকে 11টার যে টাইমটা, এই সময়টা শীতকালের জন্য খুব ভালো। হাঁটা চলা অলওয়েজ গুড, মানে বয়স্কদের ক্ষেত্রে আমরা বলি যে হাঁটা খুবই ভালো এক্সারসাইজ। কিন্তু কিছু মানুষ আছেন যারা সেটাকে একটা কিলোমিটার ওয়াইজ বিবেচনা করেন, যে আমি রোজ 1.5 কিলোমিটার হাঁটবো। এবারে হয়তো উনি 40 বছর বয়স থেকে হাঁটছেন, 40 বছরে 1.5 কিলোমিটার হাঁটছিলেন, 60-এ এসে উনি 1.5 কিলোমিটার হাঁটছেন, কিন্তু সেটা হয়তো ওনার জন্য ঠিক নয়। তো হাঁটাটা আমরা কোয়ান্টিফাই কিভাবে করি, যে 15 মিনিট হোক কি 20 মিনিট হোক, যতটা আপনি নিজে উইদাউট এনি এফর্ট হাঁটতে পারেন, মানে তাতে করে আপনার ব্যথা যেন না হয়, শ্বাসকষ্ট যেন না হয়, বা হাঁটার পর আপনার টায়ার্ড যেন ফিল না হয়। যদি আপনার মনে হয় 15 মিনিট হেঁটে মনে হচ্ছে টায়ার্ড লাগছে, আপনি কিছুক্ষণ বসুন, বসে কোনো রকম এক্সারসাইজ করুন, আধ ঘন্টা রেস্ট নিন, দিয়ে আবার হাঁটুন। সো অ্যাট এ স্ট্রেচ যে আমাকে 1 ঘন্টাই হাঁটতে হবে তা নয়, আমি সেটাকে ভাগ ভাগ করেও হাঁটতে পারি। এবার আসছে, মানে আগেও বললেন যে ভিটামিন ডি একটা অভাব তৈরি হয় এই সময় শীতকালে, এইটাকে পূরণ করার জন্য আমি কি করব? ফার্স্ট হচ্ছে যে আমরা সবাই জানি ভিটামিন ডি সানলাইট, সূর্যের আলো থেকে আসছে। এবারে সূর্যের আলো থেকে আসলে অনেক মানুষ আছেন যারা ধরুন মাঠে কাজ করেন, কিন্তু তাদেরও ভিটামিন ডির অভাব হচ্ছে। তো বিভিন্ন কারণে যে ইউভি রেটা আমাদের দরকার ভিটামিন ডি তৈরি করতে গেলে, সেই লেন্থের ইউভি রেটা কিন্তু আমাদের শরীরে পৌঁছচ্ছে না বা পৃথিবীতেই পৌঁছচ্ছে না। তো ভিটামিন ডি সেই জন্য এখন দেখা যাচ্ছে যে অলমোস্ট 90% মানুষের কম, স্পেশালি যারা বয়স্ক তাদের তো আরোই কম হচ্ছে, বা তাদের ডিমান্ডটা বেশি হচ্ছে। মানে গ্রোয়িং এজ যাদের হার বাড়ছে
তাদের ডিমান্ড বেশি, এবং বয়সে যাদের হাড় উইক হয়ে গেছে দুজনেরই ডিমান্ড বেশি। তো ভিটামিন ডির জন্য আমরা যেটা সাজেস্ট করি যে শীতকালে রোদটা যেহেতু নেওয়া যায়, গরমকালে তো নেওয়া যায় না, শীতকালে রোদটা নেওয়া যায়, তাই শীতকালে 1 ঘন্টা রোদে বসুন, সেটা ভাগ ভাগ করে হোক, যেভাবে হোক, পিঠের দিকটা বা শরীরে একটা অংশ যাতে রোদটা পড়ে। আর সেকেন্ড হচ্ছে অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে আমরা কিন্তু রেগুলার ভিটামিন ডি সাপ্লিমেন্টের কথা, আচ্ছা, মানে অনেকেই খান যেটা সপ্তাহে খান, উইকলি খাচ্ছেন, খেয়ে আসছেন, ওভার দ্য কাউন্টারে খাচ্ছেন, কিন্তু বয়স্কদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি রেগুলার পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রোজ খাওয়াটা তাদের। মানে এই সাপ্লিমেন্টের পাশাপাশি আমি তো একটা ডায়েট চার্টও মেনটেন করি। অবশ্যই ডায়েট চার্টে আমি তাহলে ভিটামিন ডি যদি আমি মানে নিতে চাই তাহলে আমি কি কি খাবো? দুর্ভাগ্যবশত ডায়েটে খাবারের মধ্যে ভিটামিন ডি নেই। ডায়েটে আমি যেটা অ্যাড করতে পারি, যেটা ভিটামিন ডি কে হেল্প করবে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফেট। এই জিনিসগুলো আমার ভিটামিন ডি কাজ করার জন্য জরুরি। তার জন্য আমি তাহলে দুধ বা দুধ জাতীয় কিছু, যারা দুধ না খেতে পারেন তারা দই খেতে পারেন, ছানা খেতে পারেন, বা অল্টারনেট মিল্ক এখন খুব ভালো, মানে আমন্ড মিল্ক হোক, সয়া মিল্ক হোক, এটা খেতে পারেন। যারা মাছ খান তারা আমরা ছোট মাছ খেতে বলি, ছোট মাছ বা চিকেন স্টু জাতীয়, যেখানে ধরুন ভেজিটেবলস এবং এই প্রোটিনটা থাকছে এবং ক্যালসিয়ামটা পাচ্ছি। ডিমের সাদা অংশ 2 বার করে খাওয়া যেতে পারে। সো এই জিনিসগুলো যদি আমরা ডায়েটের মধ্যে রেগুলার রাখি, আমরা যদি আদার নিউট্রিয়েন্টস গুলো প্রোভাইড করি, তাহলে কিন্তু ভিটামিন ডি ভালোভাবে কাজ করবে। অফ লেট কিছু রিসেন্টলি এখন মিল্ক বা ফ্রুট জুস এগুলো আসছে, যেগুলোর মধ্যে ভিটামিন ডি অ্যাড করা হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে এখনো সেটা মানে আইন হিসেবে আসেনি, তাই মানে অ্যাভেলেবল নয়, খুব বেশি অ্যাভেলেবল নয়, তাই আমাদের ডায়েটের দিকেই জোরটা দিতে হবে। একদম। তাহলে এর সাথে সাথে আমি আসছি এবার বাতের, মানে ভিটামিন ডি না হয় আমি সাপ্লিমেন্ট এবং ডায়েটটা ফলো করলাম, তাহলে আমি পুরোপুরি যদি সমগ্র বাতটা নিয়ে বলি, তাহলে সেই হিসেবে আমি মানে বাতে ইনফ্লামেশনটা হয় বা ফোলা ভাবটা কমানোর জন্য আমি তাহলে কি পানীয় বা খাবার খেতে পারি? রাইট, ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি আমাদের ইন্ডিয়ান মশলার মধ্যে প্রচুর আছে, যেরকম আদা, হলুদ, এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যান্টি ইনফ্লামেটরি, যার জন্য চুন হলুদ লাগানো হতো কোনো ইনজুরিতে। অ্যাকচুয়ালি এগুলো সাইন্টিফিক রিজন আছে, এবং অনেক ওষুধ আছে, কারকিউমিন লঙ্কা মানে হলুদের একটা পোর্শন আমরা ইউজ করি বাতের মেডিসিনে, মানে অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করে। রসুন, আদা, হলুদ এবং আমাদের যেটা গরম মশলা আমরা ইউজ করি, এই জিনিসটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ইনফেক্টিভ রোল আছে। এটা আমাদের ইমিউনিটি বুস্ট করে, যার জন্য অনেকেই চায়ে আদা দিয়ে খান, সেটা একটা ভালো প্র্যাকটিস। অনেকে ধরুন এই গরম মশলাগুলো জলের মধ্যে ফুটিয়ে সেটা কোনো রকম ফ্রুট জুসের সঙ্গে মিক্স করে খান, কাড়া হিসেবেও কাড়া হিসেবে খাওয়া যেতে পারে। যাদের প্রচুর মাসল ক্র্যাম্প হয় তাদের আমরা রসুন খেতে বলি। মানে এই যে ভিটামিন ই যে অয়েলটা আসে, সেটাও খুব হেল্প করে। তো এইগুলো ন্যাচারাল প্রসেস, আর বাকিটা তো মেডিসিনাল ট্রিটমেন্টে। মানে এবার আমি মানে আপনার কাছে আসি, মানে বাতের ব্যথা কমানোর জন্য সহজ উপায়টা কি? বাতের ব্যথা কমানোর ফার্স্ট উপায়টা হচ্ছে, আমি বলবো যেটা ম্যাজিকের মতো কাজ করে, অলরেডি বলেছি, ফার্স্ট গরম শেক অ্যান্ড এক্সারসাইজ। বাতে কি হয় প্রবলেমটা, স্টিফনেস হয়, রেস্টে স্টিফনেস, মানে ধরুন সকালে ঘুম থেকে উঠে আমি এর পাটা নাড়াতে পারছি অনেকক্ষণ একই ভাবে রাখা, ওই ইনিশিয়াল 4-5টা মুভমেন্ট যদি আমি করে নিই একটু গরম শেক দিতে দিতে, তারপরে কিন্তু ইট উইল স্টার্ট, মানে সেই পুরোনো গাড়ি স্টার্ট হওয়ার মতো ব্যাপার আর কি, যে একবার চালু হয়ে গেলে চলবে, সেইটাই হচ্ছে। সো ফার্স্ট হচ্ছে এক্সারসাইজ। আপনি প্রথম দিকে স্টিফনেসটাকে ওভারকাম করে যদি একবার মুভমেন্ট করে নেন, তাহলে কিন্তু সারাদিন ঠিক চলবে। আচ্ছা, তাহলে আমি এবার বলবো, মানে আপনার কাছে প্রশ্ন হচ্ছে বাতের ব্যথা, এই শীতকালে বাতের ব্যথা কখন বাড়লে আমি চিকিৎসকের কাছে আগে যাব? রাইট, সো যারা অলরেডি আর্থ্রাইটিসে ভুগছেন, মানে ধরুন রিউমাটয়েড আর্থ্রাইটিসটা তো নর্মাল আর্থ্রাইটিস থেকে একটু আলাদা, এটা পুরোপুরি ইমিউনিটির, এরা বেশি প্রভাবিত হন, মানে এরা সিজন চেঞ্জে ভীষণভাবে এফেক্টেড হন। সেটা গরম থেকে শীত হোক বা শীত থেকে বর্ষা হোক, বর্ষা থেকে গরম হোক, এনি সিজন চেঞ্জ টেম্পারেচার ডিফারেন্স হলে এদের ভীষণভাবে ফ্লেয়ার আপ করে। তো এদের ক্ষেত্রে আমরা আগেই আসতে বলি, মানে এদেরকে আমরা বলি যে আপনারা সিচুয়েশনটার জন্য প্রিপেয়ার্ড থাকুন, মানে শীতকালটার জন্য প্রিপেয়ার্ড থাকুন। কারণ এদের ক্ষেত্রে আগে থেকে যদি আমরা কিছু মেডিসিন দিই, সেগুলো কিন্তু কম ডোজে দিয়ে ম্যানেজ করা যাবে, কিন্তু যদি একবার ফ্লেয়ার আপ হয়ে যায়, তখন স্টেরয়েড ইনজেকশন, মানে প্রচুর হাই ডোজে মেডিসিন দিতে হবে কমানোর জন্য। তো তাদের ক্ষেত্রে আমরা আগেই বলি আসি।
কিন্তু যাদের অস্টিওআর্থ্রাইটিস, স্পন্ডালাইটিস, ক্রনিক পেইন যারা জানেন যে এরকম হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনারা মেডিসিন, ক্যালসিয়াম এবং কিছু বাড়িতে ব্যথার ওষুধ রাখুন, অ্যান্টি ইনফ্লামেটরি রাখুন। 5 to 7 days নিজেরা বাড়িতে ব্যথার ওষুধ খেয়ে আমরা ট্রাই করতে পারি। ইউজুয়ালি 90% তার মধ্যে কমে যায়। গরম শেক, একটু থেরাপি করলাম, একটু এক্সারসাইজ করলাম, 5-7 দিন পেন কিলার খেলাম, কিন্তু 7 দিন পেন কিলার খাওয়ার পরও কমলো না বা বাড়লো, বা ধরুন সেটা আদার জয়েন্টসে স্প্রেড করলো, বা ফিভার আসছে, এই ধরনের কিছু সিমটমস যদি আসে তাহলে কিন্তু আসতে হবে। তখন আমাদেরকে মানে আরেকটু হায়ার মেডিসিন দিতে হবে, মানে একটু তখন ইনভেস্টিগেট করতে হবে। একদম, মানে তখন চিকিৎসকের পরামর্শ ছাড়া আর কোনো হবে গতি না, নেই না হবে না। অ্যাকচুয়ালি। মানে এই শীতকালে বাতের ব্যথা বা গাঁটে গাঁটে যাদের ব্যথা রয়েছে, যারা ভুক্তভোগী, তারা জানেন যে কি ব্যথা যন্ত্রণার মধ্যে যেতে হয়। আমার মনে হয় ডাক্তারবাবু যা বললেন তাতে এই সময়ে যেটুকু দরকার সেটুকু আলোচনার ভিত্তিতে আপনারা উত্তর পেয়ে গেছেন। এরপরে আরো নানা রকম আলোচনা আসবে, আপনারা চোখ রাখুন ডক্টর সাপোর্ট বাংলা চ্যানেলে। আবার আপনার একটা ইন্টারভিউ নেওয়া হবে যাতে সবার অ্যাওয়ারনেস হয় এবং সবাই সচেতন হন, সবার উপকারে লাগে। একদম। আজকের মতো শেষ করছি। নমস্কার। নমস্কার।